একজন পুরুষের তার যে বিশেষ করে যৌন ক্ষমতা যেটাকে আমরা বলি, সেই যৌন ক্ষমতা দেখানোর যে কাজটা আমরা প্রথম যে পদক্ষেপ সেটা হলো যে পেনিসের ইরেকশন হতে হবে এবং উত্তেজনা থাকতে হবে, যে সেক্সুয়াল অ্যাক্টিভিটিস করার মতো উত্তেজনা থাকতে হবে। এই যে যে ক্ষমতা, এই ক্ষমতাটা যখন আমাদের ভিতরে থাকছে না তখন ইম্পর্টেন্সটি চলে আসছে। তাহলে বাংলায় অভিধানে কিভাবে আমরা পেলাম এটা, সেটা পুরুষত্বহীনতার অর্থ হলো একজন পুরুষের লিঙ্গ যৌন মিলনের জন্য যথেষ্ট শক্ত হয় না। মানুষ একটি ইরেকশন পেতে বা বজায় রাখতে পারে না। মেডিকেল টার্ম ইরেকটাইল ডিসফাংশন ইডি অকাল বীর্যপাতের মতো নয়। অকাল বীর্যপাত হলো প্রিমেচুর ইজেকুলেশন, আর এটা হলো ইরেকটাইল ডিসফাংশন। তার যে ক্ষমতাকে পরিপূর্ণভাবে দেখাতে পারে না, বা একটা সহজ ভাষায় বুঝায় সেটা হলো আমার দাঁড়িয়ে থাকার জন্য মাজায় যে বল দরকার, আমার পায়ে যে বল দরকার, সেই বলের কারণে আমরা কিন্তু সোজা হয়ে দাঁড়াতে পারি। কিন্তু কোনো কারণে যদি আমাদের পায়ের বল অথবা মাজার বল না থাকে, বা ওই মাজার বল আমি যদি ক্রিয়েট করতে না পারি, তাহলে আমি সোজা হয়ে দাঁড়াতে পারবো না। আর সোজা হয়ে যদি দাঁড়াতে না পারি, তাহলে আমার যে কার্যক্রম আছে, যে কাজটা আমি সম্পন্ন করব, সেই কাজটা সম্পন্ন করতে পারবো না। এই অসম্পূর্ণ কাজ করতে যখন আমি করতে পারছি না, কাজটা যখন অসম্পূর্ণ থেকে যাচ্ছে, তখনই আমার ভিতরে ইম্পর্টেন্স এসে যাচ্ছে। তার মানে আমি অক্ষম হচ্ছি, আমি নির্জীবিত হচ্ছি, আমার ভিতরে কৃমিত্ব আসছে, আমি নপুংসকতা আমার ভিতরে চলে আসছে। একজন পুরুষের একটি অস্বাভাবিক শারীরিক বা মনস্তাত্ত্বিক অবস্থা, যা যৌন মিলনে লিপ্ত হতে অক্ষমতা দ্বারা চিহ্নিত করা হয়, কারণ এটি উত্থান বা বজায় রাখতে ব্যর্থ হয়। তার মানে ওইটা উত্থান করে রাখা এবং সেটা বজায় রেখে কার্যক্রম করার ব্যাপারে সে অক্ষম হয়ে যায়, সেই অবস্থাটাকে আমরা ইম্পর্টেন্স বলবো। ইম্পর্টেন্স, তাহলে ইম শব্দের অর্থ হলো নট, নন, ইউজুয়ালি, ইল বিফোর। ইম আর ইন এর অর্থ একই। না ওয়া সাধারণত অসুস্থতার আগে। পোটেন্স শব্দের অর্থ হলো দ্য স্টেট অফ কোয়ালিটি অফ বিং ফিজিক্যালি স্ট্রং, শারীরিকভাবে শক্তিশালী হওয়ার অবস্থা বা গুণ। তাহলে এখানে শারীরিকভাবে সে শক্তিশালী না, এটাই হলো ইম্পর্টেন্স। এবার আসি আমরা রোগীর ভাষ্য। রোগীর ভাষ্যটা কেমন? আমি যদি বাড়ির কাজ ঠিক মতো করতে না পারি, ইম্পর্টেন্সটা আমরা তো দেখলাম একটা অঙ্গের অক্ষমতা, কিন্তু এটা সব রোগীরা তো আমাদের কাছে এইভাবে এসে বলবে না। পেশেন্টটা কিভাবে বলবে, আমরা কিভাবে এটা ইম্পর্টেন্স হিসাবে নেব, সেই বিষয়টা আমাদের খুব গুরুত্ব সহকারে ভাবতে হবে এবং সেটা নিতে হবে। আমি যদি বাড়ির কাজ ঠিক মতো করতে না পারি, তাহলে মালিক আমাকে তাড়িয়ে দেবে। এটা হলো একটা মানে মহিলা রোগী যে অন্যের বাড়িতে কাজ করে, তার ভার্সন হলো আমি যদি বাড়ির কাজ ঠিক মতো করতে না পারি, তাহলে বাড়ির মালিক আমাকে তাড়িয়ে দেবে। ওরা তো আমাকে বসিয়ে খেতে দেবে না। ওদের চাহিদা মতো যদি কাজ করতে না পারি, তাহলে ওরা আমাকে রাখবে না, কাজ থেকে ছাঁটাই করে দেবে।
দেখেন এখানে বলা হয়েছে ওদের চাহিদা মতো কাজ করতে যদি না পারি, তাহলে সে কিন্তু কাজ করতে পারছে না তা না, কিন্তু না, সে কাজ করতে হয়তো কিছুটা পারছে, কিন্তু মালিকের যে চাহিদা সেই চাহিদা অনুযায়ী সে কাজ করতে পারছে না, তারই প্রপারলি সে অ্যাক্টিভিটিসটা করতে পারছে না। তাহলে যদি এইভাবে চলতে থাকে তাহলে কি হবে, তারা তো রাখবে না, তারা তো তাকে বসিয়ে বসিয়ে খাওয়াবে না, তাহলে তাকে ছাঁটাই করে দেবে। এইটা হলো ফিয়ার ইম্পর্টেন্স অফ। যেহেতু আমরা এখানে দেখে আসছি যে কার্যকর পদক্ষেপ নিতে তার অক্ষমতা, সে যে কাজটা করছে, যে অ্যাক্টিভিটিস সে করবে, সে কাজটা করতে পারছে না, তাই তার ভিতরে অসহায়ত্ব বোধ চলে আসছে। কেন অসহায়? যে আমি মালিকের যে চাহিদা তার সেই কাজটা করতে পারছি না, তাহলে তো ওরা আমাকে রাখবে না। তাহলে সেই চাহিদা অনুযায়ী কাজ করতে পারছে না বোধহয় অসহায়ত্ব বোধ করছে, তাই কিন্তু পেশেন্ট আপনার কাছে আসছে। দ্বিতীয় ভার্সন হলো, আমার শরীরে যে অবস্থা, আমি আমার দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছি, যেভাবে আমার দায়িত্ব পালন করার দরকার সেভাবে পারছি না। এরপর যদি পুরোপুরি অক্ষম হয়ে যায় তাহলে কি হবে? বাড়ির কেউ তো মেনে নেবে না, আমার দায়ভার অন্যরা কি নেবে? নেবে না। তাহলে তার যে বাড়ির যে দায়িত্ব আছে, যে দায়িত্ব সে পালন করে বা করে আসছে, সেই দায়িত্বটা সে সঠিকভাবে করতে পারছে না, সেইখানে তার অক্ষমতা তৈরি হয়েছে। আর এইভাবে চলতে থাকলে সে তো পুরোপুরি অক্ষম হয়ে যাবে, পুরোপুরি ইম্পর্টেন্স হয়ে যাবে। তাহলে এই যে দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছে, এবং এইভাবে চলতে থাকলে যে তার দায়িত্ব পালনটা পুরোপুরি অক্ষম হয়ে যাবে, দায়িত্ব পালনে অক্ষম হয়ে যাবে, সেই বিষয়টাই সে ভয় পাচ্ছে। মানে এই বিষয়টা যদি সে দায়িত্ব পালনে অক্ষম হয়, তাহলে বাড়ির লোকেরা তাদের মেনে নেবে না। আর তার যে দায়ভার, দায়ভার মানে কি, তার ঘাড়ে যে দায়িত্বগুলো আছে সেগুলো তো অন্যরা কেউ নেবে না, এই ভয়টা সে পাচ্ছে। পরবর্তী রুব্রিক্স, পরবর্তী ভাষণ হলো, আমি অফিসের বস, আমি যদি নিয়ম অনুযায়ী চলতে না পারি তাহলে আমার অধীনে যারা কাজ করে তাদের নিয়ন্ত্রণ করব কি করে? নিজে সঠিক সময় আমি আমার কাজ শেষ করতে পারি না, তাহলে অধীনস্থদের উপর কিভাবে নিয়ম চাপাবো? এভাবে চললে একদিন দেখা যাবে আমার অক্ষমতার কারণে এরা আমাকে অবমূল্যায়ন করছে। দেখেন, তার তার অবমূল্যায়নটা কেন আসবে? তার অক্ষমতার কারণে, ডিসফাংশন, তার কারণে ইরেকটাইল ডিসফাংশন, তার যৌন অঙ্গকে উত্থিত করে রাখার যে ক্ষমতা, সেইটা যখন থাকবে না, সেটাই তো ইম্পর্টেন্স। আমার যে দক্ষতা, আমার যে ক্ষমতা, সেটা যদি আমি পরিপূর্ণভাবে অ্যাপ্লাই না করতে পারি, তাহলে আমার অধীনস্থ কর্মচারী যারা আছে এরা আমাকে অবমূল্যায়ন করা শুরু করবে। তখন তার মানে সেই ইম্পর্টেন্স হয়ে গেছে, সেই জন্য তার অবমূল্যায়ন হবে, এই ভয়টা তার পাচ্ছে যে এইভাবে চললে সে তার অদক্ষতার কারণে তার অধীনস্থ কর্মচারীদের কাছে অবমূল্যায়িত হবে। এইবার বলেন, আর কারোর কোনো প্রশ্ন আছে কিনা? হ্যালো? না না, ভালোই তো হলো। এখানে তো আর প্রশ্ন তো সব তো ক্লিয়ারই হলো। এই যে এইবার আসি আমরা সহজে চেনার উপায়। সহজে কিভাবে চিনবো? ডিসেবল, প্যারালাইসিস, ইনভ্যালিডিটি, ইম্পর্টেন্স সহজে কিভাবে চিনবো?
আমরা যদি এই জায়গাটা এই জিনিসটারে ধরে রাখতে পারি, এই বিষয়টা মনে রাখতে পারি, তাহলে এই ডিসেবল, প্যারালাইসিস, ইনভ্যালিডিটি, ইম্পর্টেন্সিটারে আমরা পার্থক্য তৈরি করতে পারবো। ডিসেবলটা কি? ডিসেবলটা হলো সর্বদৈহিক অক্ষমতা। সর্বদৈহিক অক্ষমতা মানে কি? ফিজিক্যাল এন্ড মেন্টাল, মানসিক অথবা শারীরিকভাবে সে অক্ষম। তাহলে সঠিকভাবে কাজ করছে না বা কেউ মানসম্মত শারীরিক বা মানসিক কাজ করতে সক্ষম নয়, এই অবস্থাটাই হলো ডিসেবল। তার মানে ডিসেবলটা সম্পূর্ণ শারীরিক বা মানসিক দক্ষতার পরে ডিপেন্ড করবে। সেই শারীরিক বা মানসিক দক্ষতা যখন দেখাতে পারবেন না, সেটাই হলো ডিসেবল। প্যারালাইসিসটা, প্যারালাইসিস সঞ্চালনের অক্ষমতা, আংশিক বা সম্পূর্ণ ক্ষমতাহীনতা বা ক্রিয়াকলাপ স্থগিতের একটি অবস্থা। তার ক্রিয়াকলাপ পরিচালনার জন্য আংশিক বা সম্পূর্ণ ক্ষমতা যখন থাকবে না, সেইটা হলো প্যারালাইসিস। ক্রিয়াকলাপটা কি? তার কাজ, সে যে কাজের সাথে সম্পৃক্ত, যে কাজ তাকে দৈনন্দিন করা লাগে, সেই যে জোন খেটে খাক বা সে দোকানদারি করুক বা সে চাকরি করুক, যে কাজ তার দৈনন্দিন করা লাগে, এই কাজের যে ক্রিয়াকলাপ, সেই ক্রিয়াকলাপ যখন সে আংশিক বা সম্পূর্ণভাবে করতে ক্ষমতাহীন হয়ে পড়বে, সেইটাই হলো প্যারালাইসিস। তাহলে ডিসেবলটা হলো ফিজিক্যাল, মেন্টাল করতে, ফিজিক্যাল এবং মেন্টালি যে কাজ সেইটা করতে সক্ষম নয়। আর প্যারালাইসিস কি হচ্ছে? তার যে ক্রিয়াকলাপ, সেই ক্রিয়াকলাপটা করতে সক্ষম নয়। এইবার আসি ইনভ্যালিডিটি। ইনভ্যালিডিটি হলো আইনগত অক্ষমতা, আইন বা রীতিমাফিক গ্রহণযোগ্য না হওয়ার যে অবস্থাটা, এটা হলো ইনভ্যালিডিটি। যেখানে রুলস রেগুলেশন থাকবে, বাধ্যবাধকতা থাকবে, নিয়ম নীতির মধ্যে থাকবে, সেই নিয়ম নীতি বাধ্যবাধকতার বাইরে যদি চলে যায় কোনো বিষয়, সেইটা হলো ইনভ্যালিডিটির আন্ডারে আসবে। ইম্পর্টেন্সটা কি? কার্যকরী অক্ষমতা, কার্যকরী পদক্ষেপ নিতে অক্ষমতার সাথে অসহায়ত্ব বোধ, যেটা সেটা হলো ইম্পর্টেন্স। তার মানে সেক্সুয়াল অ্যাক্টিভিটিস করতে গেলে আমাদের যে যৌন অঙ্গ আছে, বিশেষ করে পুরুষের, সেটা উত্থিত রেখে, সেটা উত্থিত রাখতে হবে এবং সেইটা ধরে রাখতে হবে। সেই ধরে রেখে আমি যে কার্যক্রমটা পরিচালনা করা হবে, সেইটা করতে যদি কেউ অক্ষমতা কারোর ভিতরে প্রকাশ পায়, তাহলে সেটা ইম্পর্টেন্সের আন্ডারে আসবে। তাহলে কি হচ্ছে? সে যে কাজটা করে, সেই কার্যকর ক্ষমতা বা করতে যে পদক্ষেপ নেওয়ার দরকার, সেই পদক্ষেপ নেওয়ার যে অক্ষমতাটার সাথে যখন অসহায়ত্ব থাকবে, তখনই হবে ইম্পর্টেন্স। তাহলে কি বোঝা গেল পার্থক্যগুলো? জি স্যার, মোটামুটি বুঝলাম। হ্যাঁ, অনেকটাই পরিষ্কার। চারটে জিনিসই কিন্তু চারটে জায়গায় থেকেই আসছে। স্যার প্রথম রুব্রিকটার আমি একটু লেটে ঢুকেছিলাম, প্রথম রুব্রিকটা একটু দিবেন স্যার, স্লাইডটা দেখাবেন প্রথম রুব্রিকের। হ্যাঁ, ফিয়ার ডিসেবল অফ বিং, ফিয়ার ডিসেবল অফ বিং। প্রথম রুব্রিক হলো ফিয়ার ডিসেবল অফ বিং, তারপরে ফিয়ার প্যারালাইসিস অফ, তার ফিয়ার ইনভ্যালিডিটি অফ, ফিয়ার ইম্পর্টেন্স অফ। এই চারটে রুব্রিক্স, এবং এই চারটে রুব্রিক্স দেখেন চারটা স্তর থেকে আসছে। একটা আছে, প্রথমটা হলো দৈহিক এবং মানসিক ভাবে যদি কেউ অক্ষম হয়, তাহলে ডিসেবল। যদি তার কাজের যে বা ক্রিয়াকলাপের যদি ক্ষমতা স্থগিত হয়, সেটা হলো প্যারালাইসিস। যদি আইন বা রীতিনীতিগত ভাবে তার
যদি কোনো কাজ বা কর্মকাণ্ড ব্যাহত হয় সেটা হলো ইনভ্যালিডিটি। আর কাজ করার পদক্ষেপ নিতে যদি কেউ অক্ষম থাকে সেটা হলো ইম্পর্টেন্স। ফিয়ার ইম্পর্টেন্সি এবং ফিয়ার পভার্টি, এই দুটোর মধ্যে একটু তফাৎ করে দিবেন। পভার্টি শব্দের অর্থ হলো শর্ট অফ সামথিং, ঠিক আছে? পভার্টি শব্দের অর্থ হলো শর্ট অফ সামথিং, তার কিছু কমে যাচ্ছে। তার মানে এখন যে অবস্থা আছে পেশেন্ট এরকম হতে পারে যে এখনই তো আমি চলতে পারছি না, তাহলে আরো যদি বয়স যখন বাড়বে তখন তো আরো চলতে পারবো না, তাহলে তার এখন শর্ট আছে এবং সেটা আগামী আরো শর্ট হয়ে যাবে সেই ভয় করছে। যখন প্রপার্টি আসবে তখন প্রপার্টি মানে বাংলায় হলো দারিদ্র। দারিদ্র বলতে কি, তার আর্থিকভাবে সচ্ছল নয়, তাহলে সেখানে তার আর্থিকতার ঘাটতি আছে, তাই না? তার সম্পদের ঘাটতি আছে। যখন সেই সম্পদ বা আর্থিকতার ঘাটতির ভয় থাকবে তখনই ফিয়ার প্রপার্টি হবে, ঠিক আছে? পভার্টি কি শুধু আর্থিকতা না, শারীরিক এটাও তো হতে পারে? হ্যাঁ হ্যাঁ, আমি বলছি তো শর্ট অফ সামথিং। আর প্রপার্টির সাথে রিলেটেড তো অবশ্য, যখন দারিদ্র, প্রপার্টি মানে কি দারিদ্রতা, দারিদ্রতার সাথে তো সম্পর্ক সম্পদ আর অর্থের, তাই না? এইবার দেখা যাচ্ছে যে আমরা ধরবো শর্ট অফ সামথিং, দারিদ্র বা আর্থিকতার ভিতরে যাব না, শর্ট অফ সামথিং তার মানে আমার ভিতরে কিছু ঘাটতি তৈরি হচ্ছে। সেই ঘাটতি আমার চলাফেরা হতে পারে, আমার কথা বলার হতে পারে, আমার অ্যাক্টিভিটিসের ঘাটতি হতে পারে। সেই ঘাটতিটা যখন ভবিষ্যতে আরো বেশি হবে সেইটাই হবে ফিয়ার প্রপার্টি অফ। ঠিক আছে। আমরা ডিজেবলে যে রুব্রিক্স গুলো পাই সেটা হলো দুইটা রুব্রিক্স আছে, ফিয়ার ডিজেবল অফ বিং আর ডিলুশন ডিজেবল হি ইজ। এটা আমাদের জেনে রাখা ভালো ভবিষ্যতের জন্য। ফিয়ার আর ডিলুশন তো আপনারা মোটামুটি জানেন। আমরা এই দুটো রুব্রিক্স পাবো। রুব্রিক্স অফ প্যারালাইসিসে অনেকগুলো রুব্রিক্স, এগুলো আপনাদের জেনে রাখা উচিত। ফিয়ার প্যারালাইসিস অফে মেডিসিনও আছে অনেকগুলো, অ্যানাকার্ডিয়াম, আর্নিকামন, অ্যাসাভিডা, ব্যাপটিসিয়া, বেলেডুনা, ডালকামারা, ক্যালিয়াম ফস, ড্যাক্সামাস, আবার সিপিলিনামাস। এই রুব্রিক গুলো আপনারা মোটামুটি রেপোর্টারিতে পেয়ে যাবেন। তারপরে আমি একটু দেখিয়ে রাখছি যেগুলো আপনারা যদি এখান থেকে স্ক্রিনশট দিয়ে রাখেন তাহলে আপনাদের খুঁজতে সুবিধা হবে। হ্যাঁ স্ক্রিনশট নিয়েছি স্যার। স্যার এই জায়গা ফিয়ার প্যারালাইসিসের সঙ্গে একটু ফিয়ার অ্যারেস্টেডের একটু মানে একটু রুগী ভাষ্য দিয়ে, ফিয়ার অ্যারেস্টেড, ফিয়ার বিং অ্যারেস্টেড। এই অ্যারেস্টেড তো একটু ভিন্ন জিনিস, ঠিক আছে? আমরা যে লাইনে আসছি সেটা আগে বোঝার চেষ্টা আচ্ছা করি। ঠিক আছে ঠিক আছে। Anger paralyzed feels as if anguish night, paralyzing anguish. It is impossible to call or move. It hit in head. Anxiety paralyzed as if. Aphasia tongue, paralysis of tongue with. Consciousness paralysis with. Delusions paralyzed he is. Delusions paralyzed, he is about to be paralyzed. Fear, death of paralyzing during grief, paralytic state of body and mind from. Helpless feeling of paralyzed from sensation of being. Hopeless feeling paralysis in. Insanity paralysis with. Weeping paralysis during. আমি এই উইপিং প্যারালাইসিস ডিউরিং এর একটা কেস আপনাদের বলবো। একটা পেশেন্টের পিএলআইডি কেস,
প্রোলাপস ইন্ট্রাভার্টিব্রাল ডিস্ক। এই কেসটার বয়স 65 বছর বয়স। উনি মাটির কাজ করতেন, মাটি খোঁড়ার কাজ করতেন। মাটি খোঁড়ার কাজ করতে করতে ওনার এই প্রথমে মাজার ব্যথা শুরু হয়, আস্তে আস্তে ব্যথা বাড়তে থাকে। তো উনি তখন ডাক্তার দেখানো শুরু করেন। ডাক্তার দেখাতে দেখাতে এক সময় 2 পাই আর কাজ করে না, বিছানায় তার শুয়ে থাকতে হয়, উনি চলতে ফিরতে পারেন না। যাক, যে কোনো ভাবে খোঁজ খবর পেয়ে আমার কাছে আসছেন। আসার পরে আমি মোটামুটি বিভিন্ন তথ্য নিয়েছি। নেওয়ার পরে ওই পেশেন্টের ছেলে বলছে যে স্যার, আমি বলছি কি আব্বা সারাদিন বাড়িতে কি করে? বাড়ি শুয়ে থাকে, আর ওই লোকজন আসলে শুধু কান্নাকাটি করে। লোকজন আসলে শুধু কান্নাকাটি করে। এইবার যখন এই কথা বললো, তা আমি রোগীর কাছে প্রশ্ন করলাম, তা লোকজন আসলে কেন কান্নাকাটি করে? তো বলছে স্যার, আমি মাটির কাজ, সারা জীবন মাটি কাটার কাজ করেছি। এখন এই মাটির কাজ করে আমার ছেলে মেয়ে সংসার সবকিছুই পরিচালনা করেছে। এখন বিছানায় শুয়ে আছি, কাজ কাম তো আর করতে পারতেছি না। তা ওই যখন লোকজন দেখি তখন শুধু কষ্ট হয় যে আগে কি করেছি কাজ কাম, এখন আর কাজ কাম করতে পারছিস না, শুধু কান্না পায়। সে আগে কাজ করে, তার যে ক্রিয়াকলাপ, সেই ক্রিয়াকলাপ সে এখন করতে পারছে না। লোকজন যখনই আসে, কেউ কিছু জানে, শুধু ওই কথাটাই মনে পড়ে যে আমার যে ক্রিয়াকলাপ আমি সেটা করতে পারছি না, তাই শুধু কান্না পায়, তাই কান্নাকাটি করে। কস্টিকাম দেওয়া হয়েছিল। পেশেন্ট এখনো আছে আমার আন্ডার, তবে এখন আগে পা তো টোটালি নিজে নাড়তে পারছিল না, এখন সে মোটামুটি বাম পায়ে অনেকটা বল চলে আসছে, মাজায় বল আসছে, সে নিজে ধরে ধরে হাঁটতে শিখেছে আর কি। এই আমার কাছে মনে হয় 25 দিন মতো হলো পেশেন্টের কস্টিকাম দেওয়া হয়েছে। এখন সে নিজে নিজে ধরে ধরে হাঁটে। তাহলে প্যারালাইসিস বুঝতে পারলেন যে তার ক্রিয়াকলাপ সে করতে পারছে না। যখনই কেউ আসে, কেউ কিছু জিজ্ঞাসা করে, তখন তার ভিতরে শুধু মনে পড়ে যে আমি যে ক্রিয়াটা করতাম, যে কাজটা করতাম, সেটা করতে পারছি না, তাই ভেবে শুধু কান্না পায়। ইনভ্যালিডিটির একটাই রুব্রিক, সেটা হলো ফিয়ার ইনভ্যালিডিটি। ফিয়ার ইম্পর্টেন্সের অনেকগুলোই রুব্রিক্স, তার মধ্যে ফিয়ার ইম্পর্টেন্স অফ অ্যামোরাস ইম্পর্টেন্স উইথ, ডেসপিয়ার ইম্পর্টেন্স উইথ, ডালনেস ইম্পর্টেন্স উইথ, ফেন্সিস lascivious importance with, fear quotient during importance from fear with, irritability importance with, jealousy importance with. আগেরটা একটু দেখাবেন, আগেরটা। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। Lascivious importance with, mental exertion aggravated impossible carry wing to be importance of his mind seems to drive him. Sadness importance with, thought sexual importance with. এই রুব্রিক্স গুলো আপনি যদি শুধু ইম্পর্টেন্সটা ঠিক মতো জানেন, ইনভ্যালিডিটি ঠিক মতো জানেন, প্যারালাইসিস যদি ঠিক মতো জানেন, ডিসেবল যদি ঠিক মতো জানেন, তাহলে বাকি রুব্রিক্স গুলো আপনারা সাজিয়ে নিতে পারবেন, অর্থগুলো সাজিয়ে নিতে পারবেন। আশা করি আপনারা মোটামুটি একটা ধারণা নিতে পেরেছেন। স্যার, রোগীটাকে কস্টিকাম কত পাওয়ার দিয়েছিলেন? কস্টিকাম ওনাকে দেওয়া হয়েছে 200। ওকে স্যার, ওকে। তার সবগুলো রুব্রিক কি সিনথেসিস থেকে? হ্যাঁ, সিনথেসিস থেকে।
এখানে মানে একটা রুব্রিক্স আছে, যে রুব্রিক তার মধ্যে একটা রুব্রিক্স আছে রবিন মার্ফির থেকে নেওয়া, হোপলেস, দেখবেন একটা রুব্রিক্স আছে প্যারালাইসিসের আন্ডার, ওই একটা রুব্রিক্সই আছে শুধু আছে, আর অন্য অন্য যে রুব্রিক্স গুলো সব সিনথেসিসের। এবার বলেন আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়েছে কিনা বা পার্থক্যটা বুঝতে পেরেছেন কিনা? স্যার স্ক্রিনশট করে নিচ্ছিলাম, তো তো প্রথম রুব্রিকের বাংলা ভার্সন গুলো নেওয়া হলো না, এইটুকুই। প্রথম রুব্রিক্সের হ্যাঁ স্যার। স্যার এখানে তো শততমীকে 200 শক্তি হুম, দিলেন, কিন্তু 50 সহস্রতমীকে কত দেওয়া যাইতো? দেয়া যেত। আপনি মেডিসিন শোনেন, আপনি যদি সঠিক মেডিসিন সিলেক্ট করতে পারেন, আপনি শততমিক দেন বা সেন্টিসিমাল দেন, যাই দেন না কেন আপনার মেডিসিন কাজ করবে। এখন যে যে পদ্ধতিতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন সেই মেডিসিন ইউজ করবেন, তাতে কোনো সমস্যা নেই। হ্যাঁ, আপনি নিয়ে স্ক্রিনশট নিচ্ছেন? হ্যাঁ স্যার, নিচ্ছি নিচ্ছি। ঠিক আছে, হয়েছে? ঠিক আছে, ওকে ওকে, ধন্যবাদ স্যার। এই যদি স্ক্রিনশট নিয়ে থাকেন আপনারা চেষ্টা করবেন এটা একটু আরো সুন্দরভাবে পড়ে নেওয়ার জন্য। যদি কোনো প্রশ্ন থাকে আমার গ্রুপে দিতে পারেন, বা নেক্সট যে ক্লাস থাকবে সেই ক্লাসেও উত্থাপন করলে আমি চেষ্টা করব এটা সমাধান করার জন্য। তবে বেসিক জিনিসটা আপনাদের ধারণা যদি নিতে পারেন তাহলে অবশ্যই জিনিসটা আপনাদের ক্লিয়ার হবে আশা করছি। ঠিক আছে স্যার, চেষ্টা করবো আমরাও। আর কেউ কিছু কারোর প্রশ্ন থাকলে বলতে পারেন। স্যার দাদা ইনসানিটি, আমি হ্যাঁ, তো আমাকে ফ্লোর দিয়ে উনি নিজে অফ হয়ে গেলেন। তো আমার কাছে একটা প্রশ্ন ছিল যে ফেয়ার অ্যাপোপ্লেক্সি অফ, আপনি অনেকগুলো নিয়ে আলোচনা করছেন, কিন্তু এর সাথে খুব ভাই এগুলো আমার নেক্সট আসবে, নেক্সট দিনে আসবে, ঠিক আছে? আমি আজকে আমি টাইমে মনে করছি যে এই চারটি আলোচনা করব, নেক্সট টাইমে অ্যাপোপ্লেক্সি আসবে, তারপর রিজেকশন আসবে, এটা নেক্সট টাইমে আসবে, বুঝছেন? তখন আবার এই চারটার সাথে আবার ডিভাইডেশন করে দেওয়া হবে, অ্যাপোপ্লেক্সি, রিজেকশন, এগুলো আবার আসবে, ঠিক আছে? স্যার এটা একটু আগে জানতে পারলে ভালো হয়, আগাম অনেক হঠাৎ হঠাৎ হয় তো বোঝা যায় না। এর রিলেটেড এই ধরেন এই যে যেমন প্যারালাইসিস হলো, এই রিলেটেড যে রুব্রিক্স গুলো আছে আমরা নেক্সট সপ্তাহে তো সেইটা করাবো, ঠিক আছে? স্যার ইনসানিটি, প্যারালাইসিস, ওটা একটু ক্লিয়ার করতে হবে। ইনস্যানিটি শব্দের অর্থ কি আগে সেইটা আপনি জানা আছে? না স্যার, আপনার কাছ থেকে জানতে চাই। যাকে রোখা যায় না। ইনস্যানিটির মধ্যে অনেকে যারা প্রচুর বকে সেটাও ইনস্যানিটির মধ্যে আসে, উন্মাদতা দেখাতে পারে, তার মধ্যে ক্ষিপ্রতা আসতে পারে, মস্তিষ্ক বিকৃতির যে বিষয়টা সেটা হলো ইনস্যানিটি, ঠিক আছে? তা তার কাজ যে করতে পারছে না, সে যে তার যে
কাজগুলো বা ক্রিয়াকলাপটা সঠিকভাবে করতে পারছে না, এই করতে না পারার কারণে যখন তার ভিতরে এই মস্তিষ্ক বিকৃতির একটা ভাব দেখা যাবে বা প্রক্রিয়া দেখা যাবে, তার ভিতরে এটা ক্ষিপ্রতা দেখা যেতে পারে, উন্মাদনা দেখা যেতে পারে, তার মধ্যে বাতুলতা দেখতে পারে, যে কাজ ওই ক্রিয়াটা সঠিকভাবে করতে পারছে না, তখন যদি ওর ভিতরে এই জিনিসগুলো দেখা যায় তখনই এটা ইনস্যানিটি প্যারালাইসিস হবে। ঠিক আছে? ঠিক আছে, ধন্যবাদ। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন। নেক্সট উইকে আশা করছি এর বাকি যে রুব্রিক্স গুলো সেগুলো আমরা তুলে ধরার চেষ্টা করব। আপনাদের জানা আছে যে রুব্রিক্স গুলো, যে এই রিলেটেড রুব্রিক্স যদি আপনাদের কারোর রিকোয়ারমেন্ট থাকে বলতে পারেন, তাহলে আমি সেগুলো তুলে ধরার চেষ্টা করব। হাফিজুল ভাই। হ্যাঁ, থ্যাংক ইউ দাদা, খুব সুন্দর হয়েছে, দারুণ। তো ফিয়ার অ্যারেস্টেড অফ বিইং আগামীতে রাখুন, মানে এই রকমই একটা সেন্স থেকে নেওয়া হয় এটা, তো এটা আগামীতে রাখুন। আহ, দারুণ সুন্দর হয়েছে। এবং এটা ঘটনা যে আমরা যদি এই চারটে ভার্সনকে, মানে ব্যাপারটাকে যদি বুঝতে পারি, তাহলে আরো এই রিলেটেড যত রুব্রিক আছে সেগুলো আমরা আমাদের কেসে প্রয়োগ করতে পারবো এবং সাকসেসফুলি আমরা সেখানে প্রয়োগ করতে পারবো। থ্যাংক ইউ, খুব সুন্দর হয়েছে। ওয়েলকাম, ওয়েলকাম। মশিউর রহমান ভাই, মুর্শিদাবাদ। মশিউর রহমান, মুর্শিদাবাদ। আশরাফুল ইসলাম ভাই, কোন রুব্রিক্স এর রিকোয়ারমেন্ট আছে কিনা? ঠিক আছে, তাহলে আমি আমার মতো সাজিয়ে আগামী সপ্তাহে উপস্থাপন করবার চেষ্টা করব। আমি শীতের রাত হয়ে গেছে, আপনারাও অনেকেই চেম্বারে আছেন, অনেকে বাড়িতে আছেন। স্যার আগামী দিন কোন কোন তারিখে হবে বা কোন বারে? আগামী দিন সোমবারে হবে। ঠিক আছে, আগামী দিনও সোমবারে হবে, হয়তো আরো এক সপ্তাহ সোমবারে হয়ে পরে আমি আবার শুক্রবারে ফিরে যাব। দাদা একটা প্রশ্ন ছিল যে রেপার্টরিতে অনেক সময় লেখা আছে যে শুধু মর্নিং, শুধু ডে টাইম, এইটার অর্থ কি বোঝায়? মর্নিং, আফটারনুন, নাইট, হ্যাঁ, হ্যাঁ, এটা হলো এই দিনের সাথে সম্পর্ক না, সম্পর্ক হলো রোগের মর্নিং এর সাথে। ও তার মানে আচ্ছা রোগের সদ্য অবস্থা, আচ্ছা, রোগের খারাপ অবস্থা নাইট, রোগের সন্ধ্যাকালীন অবস্থা সেটা হলো আফটারনুন। নুন যদি থাকে তাহলে রোগের মধ্যবর্তী অবস্থা। ঠিক আছে? জি। এখন মনে করেন শুধু মর্নিং লেখা থাকলো, তাহলে রোগের প্রাথমিক অবস্থা, এটা আমি কি মানে এখানে কি রুব্রিক ধরবো বা কিভাবে কি বুঝবো? না, সেই রিলেটেড যদি আপনি ভার্সন না পান তাহলে তো ধরা যাবে না, তাই না? এখন ওর ওর কোন ভার্সন আসে যে শুধু মর্নিং লেখা আছে? মনে করেন রেপোর্টে আমি অনেক দেখেছি অনেক জায়গায় শুধু মর্নিং লেখা থাকবে না, আর মর্নিংটা সবসময় সাব রুব্রিক্সে থাকে। একটা রুব্রিক্সের সাব রুব্রিক্সে মর্নিং, নাইট, আফটারনুন, নুন সবই সাব রুব্রিক্সে থাকবে। ঠিক আছে? সরাসরি মর্নিং দেখবেন কোন রুব্রিক্সে সরাসরি নাই। ঠিক আছে? এগুলো সব সাব রুব্রিক্সে থাকে। আচ্ছা ঠিক আছে, এবং থ্যাংক ইউ। বয়সের ক্ষেত্রে অনেক সময় ধরা হয়, মানে বয়স যদি বার্ধক্য চলে আসে তখন আফটারনুন, ইভিনিং, এটা বয়সের ক্ষেত্রেও ধরা হয়ে থাকে। হ্যাঁ, যেহেতু আমাদের ডিজিজ নিয়ে কার্যক্রম, আমরা সাধারণত চেষ্টা করব ডিজিজের আওতায় ফেলতে পারি কিনা। তো
রোগের চরম অবস্থা, যেমন একটা কন্টেন্ট নাইট, এটা হচ্ছে ওপিয়াম, সম্ভবত একটা রুব্রিক্স আছে কন্টেন্ট নাইট, তার মানে রোগের খারাপ অবস্থায় সে তারকে স্বাভাবিক রাখে, সে সন্তুষ্ট থাকে। রোগের অনেক কষ্ট, রোগ তাকে অনেক কষ্ট দিচ্ছে, অনেক ঝামেলায় ফেলছে, তারপরেও সে সন্তুষ্ট আছে, এটা নিয়ে তার ভিতরে তেমন। এই যেটা লেভেল, এই লেভেল থেকে এই লেভেল গুলো চিন্তা করতে হবে, ঠিক আছে? ঠিক আছে, আমাদের আছেন না? একটা কেস বলেন স্যার। আজকে না দাদা, আজকে 10:30 বেজে গেছে, ঠিক আছে? আরে 10:30 বাজে তাতে কি হয়েছে, আজকে গরম গরম আছে, অত ঠান্ডা নেই। মানে ঘটনা, উনি হাফ রাস্তা চলে এসেছে, এখন আমার চেম্বারে এসে বসে, এখন বলছে সবাই রাজি আচ্ছা হয়েছে, ঠিক আছে, ওনারা ঠিক। এখন ওরে বাবা বাবা, দুজন এক জায়গায় হয়ে গেছে, আর এমনিতে গরম হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, গত পরশুদিন আমি একটা কেস দেখেছিলাম। সেই কেসটা হলো একটা বাচ্চা, তার এই কাশে, আবার ভালো থাকে, আবার কিছু এরকম কাশিটা ঠিক এইরকম। ও মোটামুটি বেশ অ্যালোপ্যাথি ডাক্তার টাক্তার দেখিয়েছে, মন্টুলো কাস্ট, তারপরে অ্যালার্জির ওষুধ, কাশির অনেক কিছুই খেয়েছে, কিন্তু ওই যখনই খায় একটু মোটামুটি রিলিফ থাকে, আবার সমস্যাটা চলে আসে। তো ওর ফুপু হলো আমার নিয়মিত পেশেন্ট। গত পরশুদিন ওর ফুপু সাথে করে নিয়ে এসছে, নিয়ে আসার পরে ও মোটামুটি দেখলাম বাচ্চাটা খুব লাজুক আছে, আছে সব মোটামুটি আছে। আমি তার কাছে শুধু প্রশ্ন করলাম যে যখন কাশি বাড়ে, সাধারণত বাড়ে কখন? তা বাড়ে সাধারণত রাত্রে। যখন রাত্রে বাড়ে তখন ও কি করে? তখন ওর ফুপু বললো, তখন চুপ করে বসে বসে ওই কাশতে থাকে, খুব খুব করে কাশতে থাকে, আবার চুপ থাকে। তখন মনে হয় যে ওর জন্য খুবই কষ্ট হচ্ছে, খুবই কষ্ট হচ্ছে, কিন্তু তখন শোবেও না, মার কাছেও যাবে না, আমার কাছেও আসবে না। ও তখন একটা নির্দিষ্ট জায়গায় বসে ওইভাবে কাশতে থাকবে, এবং যখন স্বাভাবিক না হবে ততক্ষণ পর্যন্ত, ততক্ষণ সে বিছানায় যাবে না। এইবার বলেন কি মেডিসিন হবে? আমি বললাম সেলফ কন্ট্রোল লুজ, কোয়াইট ওয়ান্টস টু বি, জেলসিমিয়াম। দারুন দারুন, এই তো, হ্যাঁ স্যার, জেলসিমিয়াম। এই তো দেখেন, দারুন। কারোর বুঝতে অসুবিধা হয়েছে কিনা? এখন কথা হলো কারোর বুঝতে অসুবিধা হয়েছে কিনা এই কেসটা যে জেলসিমিয়াম এর, সেইটা বুঝতে কারোর ডাউট আছে কিনা? স্যার আর ডাউট নাই, মানে ওর এক জায়গায় বসে কন্ট্রোল করছে, কন্ট্রোল না করা পর্যন্ত বিছানায় যাচ্ছে না। আজকে এই অনুষ্ঠান, এই প্রোগ্রাম শুরুর ঠিক 8 ঘন্টা আগে তার ফুপু রিং দেওয়ার কথা ছিল। ফুপু রিং দিয়ে বলল আমার বাবু ভালো আছে, আর তেমন সমস্যা নাই, কিন্তু ঠান্ডা পানি খাওয়াচ্ছি না, ওষুধটা কি গরম পানির সাথে খাওয়ানো যাবে? আমি বললাম হ্যাঁ খাওয়ানো যাবে। ওষুধটা কি চলছে সেটা তো আপনারা জানেন, গরম ঠান্ডা খাওয়া আগা যখন খুশি তখন খাওয়ানো যাচ্ছে, কোনো সমস্যা নেই। বলে ভাতের সঙ্গেও খাওয়া যাবে। ভাতের সাথে যে যেভাবে খেতে সুবিধা পায় সে সেভাবে খাবে। যাই হোক, এই ছিল শঙ্করদার চাওয়া পাওয়া। আরেকটা বলতে হবে, এটা তো বলে ফেললো, যেটা আমরা পারবো না। সে কথা আমি একটা কথা বলি। হ্যাঁ, বলছে আজ থেকে বছর 2 আগের কথা, এইরকম একটা কাশি ছেলেটা এমন মানে কন্টিনিউ কেসে যাচ্ছে, এরকম 4 বছর ধরে কেসেছে। ওর অ্যালার্জি টেস্ট, কলকাতা মেডিকেল সব দেখানো হয়ে গেছে। মানে কফ সিরাপ ওনার বাড়িতে বলছে শিশি ভর্তি হয়ে গেছে। এই ছেলেটার বয়স 10 বছর। হ্যাঁ, ওকে ওরকম ওর কোনো কমপ্লেনই নেই, অথচ ছেলেটার স্কিন গুলো একদম মানে বয়স্কদের মতন হয়ে গেছে। ওকে প্রথম আমি ওপিয়ামই দিলাম,
হুম হ্যাঁ, কিন্তু কোনো কাজ হলো না। হুম পরে মানে নেক্সট সপ্তাহে আসলো, আসার পরে ও ব্যাক স্ট্রিটে নিতে গিয়ে তখন বলেছিল ওর 5 বছর বয়সে ওকে হনুমানে কামড়িয়েছিল। হ্যাঁ, আচ্ছা ওইটা বেস করে হাইড্রোফোন নিলাম 200 দেওয়াতে 2 দিনের মধ্যে কাশি কমে গেল। কিন্তু আচ্ছা 15 দিন পরে আসলো, ওর চেহারাই ফিরে গেল। আজ আচ্ছা পর্যন্ত এখনো ভালো আছে, কোনো সমস্যা নেই। ওর মা মাঝে মধ্যে আসে অন্য আচ্ছা। ব্যাপারে, কোনো সমস্যা বলছে এখন ছেলে ভালো ডেভেলপ হয়ে গেছে। খুব ভালো এই খুব যে ভালো। ব্যাপারটা তুমি এই পেয়েও কিছু কিছু বেসিক জিনিস আমাদের মনে রাখা উচিত। একটা হলো কজেশনের একটা ব্যাপার আছে, যদি কোনো নির্দিষ্ট কজ থেকে ডিজিজ ডেভেলপ করে তাহলে সেই কজেশনের যদি মেডিসিন দেওয়া হয় তাহলে সেক্ষেত্রেও কিন্তু আমরা চমৎকার একটা রেজাল্ট পাবো। ঠিক আছে? যেমন ওটা একটা র্যাবিস ব্যাজের ছিল, এটা বলবো হ্যাঁ না মানে শ্যামল স্যারের ক্লাস করেও এটাও আমরা কিছু কিছু জিনিস পেয়েছি। অনেক সময় দেখা যায় এখন আমাদের সিন্ডিকেটেড মেডিসিন ফেল করলো, তখন ওখানেও আমরা অনেক সময় রেজাল্ট পাই। অবশ্যই অবশ্যই। স্যার আমি একটা কথা বলতাম স্যার। হ্যাঁ হ্যাঁ বলেন। স্যার আমার মেয়ে হুম বাঁ দিকের চোখ না কানের দিকে বেঁকে যাচ্ছে। এখন ওর ওষুধ যদি সিনা দিচ্ছি ভালো হয়ে যাচ্ছে, ভালো হয়ে যাওয়ার পরে যখন খাওয়া শেষ তখন আবার ফিরে আসছে ওই রোগটা আসছে। হুম এরপরে আমরা নেক্টাম নিউজ দিলাম, সিনা হ্যাঁ বলেন। কিছুদিন পরে নেক্টাম নিউজ দিলাম, নেক্টাম নিউজ দিয়া ভালো, অনেকটাই আচ্ছা ভালো, কিন্তু আবার ফিরে আসছে এখন, মানে স্টেবল হচ্ছে না। এখন সেক্ষেত্রে স্টেবল করার জন্য কি খাওয়া যেতে পারে? আসলে এইভাবে তো মেডিসিন সিলেকশন করা খুব কঠিন ব্যাপার একটা। তো সিনা আপনি পোটেন্সি কি দিছিলেন? 30 থেকে শুরু করছিলাম। হ্যাঁ কত? 30। সিনা আপনি কি কারণে দেওয়া হয়েছিল? সিনা দেওয়া হয়েছিল কি কারণে? ও নাভিতে লাগছিল বলছিল, আর ওই মলদার চুলকাচ্ছিল, আচ্ছা সুসু করছিল তাই। এমনি যে এই বিষয়টা নিয়ে কি ও কিছু কোনো কমপ্লেন করে আপনাকে? কমপ্লেন করে না, কিন্তু ওর বাম দিকে কোনো কিছু থাকলে ও দেখতে পায় না। ওর বলি যে বাঁ দিকে আছে তোর পায়ের পাশে, কিন্তু ও দেখতে পায় না। চোখ যখন স্বাভাবিক থাকে তখন দেখতে পায়? হ্যাঁ তখন দেখতে পায়, সামনে দেখতে পায়, কিন্তু ওই পায়ের দিকে থাকে, মানে বাঁ পাশে যখন থাকে সাইডের দিকে তখন দেখতে পায় না। আচ্ছা ঠিক আছে। এমনি মেয়ের বয়স কত? 5 বছরে 1 মাস কম আছে। এমনি বিহেভিয়ার কোনো ইয়ে আছে মানে তার? একটু রাগ বেশি। আচ্ছা তারপরে হলো মাঝে মধ্যে লবণ খায়, লবণ খেতে বেশি ভালোবাসে। ওই জন্যই একটা মেয়াদ দিছিলেন? জি জি। রাগ বেশি বলতে কি? অনেক সময় অনেক কথা বললেও শোনে না, যেটা ইচ্ছে ওটাই করে। আচ্ছা মানে কোনো কথাই কি শুনে না? না, বুঝিয়ে বললে শুনে, জোর করে বললে শুনবে না। বুঝিয়ে বললে শোনে। আচ্ছা আর হলো ঠান্ডা প্রবণ রোগী। ঠান্ডা প্রবল বলতে? মানে ঠান্ডা বেশি সময় লেগে থাকে, মাঝে মধ্যেই ঠান্ডা লাগে। মানে আর সর্দি জন্মের লাগে? সময় ওই জি, জন্মের সময় খিঁচুনি রোগ হয়েছিল। আচ্ছা খিঁচুনি রোগ হওয়ার কারণে এক শিশু বিশেষজ্ঞ ডাক্তার ও আচ্ছা দিয়েছিল, 12 দিন মেডিকেলে ছিলাম, বারবিট। দেওয়ার পরে নাপা দিয়েছিল, আর হলো ওই সিডিল, হ্যাঁ সিডিল হয়তো বলেছিল। ওই আমার মনে হয় যে সিডিল খাওয়ার থেকে এই সমস্যাটা হয়েছিল। হুম এই সিডিল নেশা জাতীয় ওষুধ, ওখান থেকে আমার মনে হয় সমস্যাটা হয়েছিল। তো এখনো থাকছে না।
ওষুধ খাওয়ালে ভালো থাকে, আবার চলে আসে ফিরে আগের অবস্থায়, পূর্বের অবস্থায় চলে আসে। এখন আবার কয়েকদিন আগে আমার মেয়ের ওই পড়ে যে হাতে লেগে গেছিল, হাতে লাগার কারণে আর্নিকা দিছি। গোপাল আর্নিকা দেওয়ার পরে চন্দ্র, আপনি এখন মিউট দেখছি হয়ে যান গোপাল চন্দ্র স্যার। গোপাল দা একটু মিউট করে দেন। হ্যাঁ এবার স্যার, বলেন। কিছুদিন আগে 1 মাস আগে আমার মেয়ে পড়ে গেছিল, মানে একটা গাড়িতে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল, হাতে লেগেছিল, সেই জন্য আর্নিকা দিচ্ছি। অনেকদিন থেকে ওষুধ খাওয়াইনি, আর্নিকা দেওয়ার পর দেখছি যে এখন চোখ ভালো, অনেকটাই ভালো। আচ্ছা কিন্তু আগের অবস্থায় চলে আসবে, ওই জন্য আমি এই কথাটা জিজ্ঞেস করলাম যে এই আচ্ছা ঠিক আছে, যদি এখন যদি যেহেতু স্টেবল আছে আপনি ওইটাই থাক, ঠিক আছে। নেক্সট যদি আবার সমস্যা হয় তখন আমাদের যে প্রোগ্রামের একদম শুরুতেই আপনি আপনার বাচ্চাকে নিয়ে আলোচনা করবেন, ঠিক আছে। আচ্ছা স্যার, ধন্যবাদ। ঠিক আছে, মেনি মেনি থ্যাঙ্কস টু ইউ। ওয়েলকাম। স্যার আপনার চেম্বার কোথায়? যশোরে, যশোর। হ্যালো স্যার, কথা বলতে পারি? হ্যাঁ যশোরে, যশোরে। যশোর স্যার কোন জায়গায়? যশোর জেল রোডে। যশোর কোন জায়গায়? মানে যশোর তো একটা জায়গা আছে, মানে যশোর শহরে কোন সাইড? হ্যাঁ যশোরে জেল রোডে উত্তরা জেল রোডে? হাসপাতালে, হ্যাঁ উত্তরা হাসপাতালের সাথে আমার চেম্বার। স্যার ওই কুইন্সের পাশ দিয়ে যেতে হবে, জেল রোডে যে ওই কাঠের পুলের ওই সাইডে থেকে জেলখানার দিকে আসতে হবে। কাঠের পুল থেকে জেলখানার দিকে যেতে মাঝখানে আপনার উত্তরা হাসপাতাল, ওর নিচতলায় আমার চেম্বার। ও আচ্ছা আচ্ছা। মানে এই কপোতাক্ষ নদীর ভিতর মানে? হ্যাঁ হ্যাঁ, ওই মেন রোডের সাথে, রোডের সাথে। কি হাসপাতাল, কি হাসপাতাল বললেন? উত্তরা হাসপাতাল, উত্তরা। ও আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, সবাই ভালো থাকেন। স্যার একটা কোশ্চেন ছিল, হ্যালো। হ্যাঁ বলেন। বলছিলাম যে একটা পেশেন্ট, ওর 8 বছরের একটা বেবি আছে, তো ও সেকেন্ড ইস্যু চাইছে, ওর রাইট ওভারিটা কেটে বাদ দেওয়া হয়েছে বছর 3 আগে, হ্যাঁ। তো এখন ওই আমার কাছে 3-4 মাস হলো ওষুধ খাচ্ছে, এখন প্রত্যেক মাসেই ও ভাবে যে এই মেন্স হয়ে গেল, মানে মেন্স হলেই ওর মনটা খারাপ হয়ে যায় যে কনসিভ করলো না। তো এই কেসটা কি মানে শুধু লেফট ওভারিটা আছে, কিন্তু লেফট ওভারিতে আবার সিস্ট আছে, হ্যাঁ। এই রুব্রিকটা কি ধরা যায়, মেন্টাল রুব্রিকটা, মানে যে মেন্স? এছাড়া আর কোনো ভাবনা তার নেই? না, ওইটাই ওর মানে সেকেন্ড ইস্যুটা অ্যাকচুয়ালি কি হয়েছিল, ওর সেকেন্ড ইস্যু এসছিল, কিন্তু ওর হাজব্যান্ড জোর করে ওটাকে, মানে ওর ইচ্ছার বিরুদ্ধে ওটাকে ট্যাবলেট খেয়ে নষ্ট করিয়ে দেয়। তো ওই নষ্ট করে দেওয়ার পর আর কনসিভ করছে না। তো কনসেপ্ট করছে না, কিন্তু এটা নিয়ে তার ভিতরে কোনো ইয়ে আছে কিনা? না, এটা নিয়ে একটা আফসোস আছে ওর, যেটা আমি কেন আমার আসলে ওর ইচ্ছার বিরুদ্ধে কাজটা করা হয়েছিল, তো সেটা নিয়ে একটা আফসোস আছে। কিন্তু প্রত্যেক মাসে যেই মেন্সটা হয়ে যায় ওর মনটা খারাপ হয়ে যায়, যে এই মাসেও কনসিভ করলো না। কিন্তু যেহেতু একটাই ওভারি এবং পেশেন্টকে আমি সাহস দিয়ে রেখেছি, এবং লেফট ওভারিতেও সিস্ট আছে, এই মেন্টাল রুব্রিকটা কি ধরা যায়? Despair means during.
একটা তো আছে ডেসপেয়ার রিকভারি অফ। না, ডিসপেয়ার মিন্স ডিউরিং, যখন তার মেন্সটা হচ্ছে তখন সে হতাশ হয়ে যাচ্ছে, যদিও বলতে মন খারাপ হয়ে যায়, তো আসলে সে অনেক 1 মাস ধরে আশা পোস্ট করছে, তারপরে তার হতাশা আসছে তার মধ্যে। ডিসপেয়ার মিন্স ডিউরিং ধরা যেতে পারে। এখানে অবশ্য সিঙ্গেল মেডিসিন সিনিউরিক মেডিসিন আছে, তবে আরো তো যে মেডিসিন আছে মেডিসিন তো কালেক্ট করা কঠিন হয়ে যায়। আর শেখর স্যার কি বলছে দেখি। না, স্পেসিফিক যদি রুব্রিক্স নেন তাহলে ওটাই রুব্রিক্স। আচ্ছা, ডেসপেয়ার মিন্স আপনি যেটা যে ভার্সনটা দিলেন সেই ভার্সনের ওটাই রুব্রিক্স, কিন্তু যে মেডিসিনটা আছে সেই মেডিসিনটা কালেক্ট করা আপনার জন্য কঠিন। স্যাডনেস মিন্স ডিউরিং কেন হবে না তাহলে? হ্যাঁ হ্যাঁ, যদিও ওষুধ স্যানিকুলাই আসবে। না না না, স্যানিকুলা তো মেডিসিন না। দাদা, ওই সময় তো স্যাডনেস কেটে যাচ্ছে, যখন দেখা দিচ্ছে তখন তো স্যাডনেস থাকছে না। স্যাডনেস মিন্স আফটার, আফটার হবে, মানে সিরাপের পর, মিন্সের পরে তো। আপনি তো বলেন মিন্সটা হয়ে গেলেই বলছেন যে এই আবার মিন্সটা হয়ে গেল, তাহলে তো সেই সময় আপনারটা হচ্ছে, মিন্সের পরে তো হত্যাটা আসছে, তাহলে ডিউরিং এটা হচ্ছে না। প্রসেসিংটা যখন রানিং থাকছে, রানিং চালু হয়ে যাচ্ছে, তখন তার মধ্যে সেই ডিউরিংটাই থাকছে, এটা ডিউরিংটা হত্যাটা থাকছে, তারপরে যখন তার এই প্রসেসটা শেষ হয়ে যাচ্ছে তখন আবার তার মনে আশা আসছে যে না, আগামীতে আমি আবার হতে পারি, কিন্তু তারপরে আবার যেই চালু হয়ে যাচ্ছে তখন সে হতাশ হয়ে যাচ্ছে। এখানে স্যাডনেস না, এখানে দীর্ঘ তার আশা হত হচ্ছে, এখানে ডিসপেয়ারটাই থাকবে। আচ্ছা, না, স্পেসিফিক রুব্রিক্স হলো ডেসপেয়ার, ঠিক ফুল আছে। অল্টারনেটিং উইথ ডিসপেয়ার নেওয়া যায় কি? ভাই বলুন। হোপফুল অল্টারনেটিং উইথ ডিসপেয়ার নেওয়া যায় কি? হ্যাঁ যায়। আচ্ছা, হ্যাঁ, মানে একবার স্যাডনেস একবার হোপফুল। হোপফুল অল্টারনেটিভ ডিসপেয়ার, হোপ নিয়েই তো সে এগোচ্ছে, যখন তার ওই মেন্স দেখা দিচ্ছে তখন সে ডেসপেয়ার হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, নেক্সট উইকে আপনার আমি চেষ্টা করবো স্পেসিফিক বলার জন্য, ঠিক আছে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। তবে ওই ভাইয়ের ওই রুব্রিক্সটাও মনে রাখেন, ওটাও বেশ হেল্পফুল রুব্রিক্স। আচ্ছা, সে কথা এখানে ওর একটা ডিজার্ট সাপ্রেসিং হলো না, ওই যে এখানে বিষয়টা কিন্তু এইরকম না, মেন্স তার তো ফিজিক্যালি বিষয়টা দেখা যাচ্ছে, কিন্তু তার যে ভিতরের যে আশাটা, যে আশাটা নিয়ে অ্যাডভান্স হচ্ছে, সেই আশাটা কিন্তু বারবার আশাহত হচ্ছে, ঠিক আছে। এইটাই হলো বিষয়, এই ফিলিংসটা তার এইটা। এই ফিলিংস থেকে আমরা কিভাবে এগোবো আমি দেখি আপনার সামনের সপ্তাহে যদি সমাধান দিতে পারি। এটা কার্সিনোসিনের দিকে যেতে পারে, ডিজার্ট সাপ্রেশন। হাফিজুল ভাই কি মনে হচ্ছে? আর হোপফুল অল্টারনেটিং উইথ ডেসপেয়ার। এটা খুব ভালো, সুন্দর রুব্রিক্স। cheerful alternating with sadness, disaster suppressing his desire. চেয়ারফুলের জায়গা নেই, তো কখনোই থাকছে না, যে তার মেন্স মুক্ত হয়ে যাওয়ার পর সে চেয়ার। আসলে আরো একটা বিষয় হলো, একটা নির্দিষ্ট জায়গা থেকে একটা রোগীর ফিলিংস বোঝাও কঠিন। হ্যাঁ, আরো 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 আগে পরে ভাবতে হবে। অবশ্যই অবশ্যই, কারণ যদি একটা মেডিসিনে আসতে হয় তাহলে অন্তত তার, ধরেন এই যে ফিয়ার ইনভ্যালিডিটি, সেখানে ইগনেশিয়া সিঙ্গেল মেডিসিন, আপনি যখন সিঙ্গেল মেডিসিন ইউজ করতেন তার সাপোর্টিভ রুব্রিক্স লাগবে, যে অ্যাকচুয়ালি সে ইগনেশিয়ার পেশেন্ট কিনা, তাই না। আমরা এই যেখানে স্পেসিফিক আপনাকে রুব্রিক্স একটা দিলাম, আপনি মেডিসিন দিলে ফেল হওয়ার সম্ভাবনা বেশি, কিন্তু যদি আপনার সাপোর্টিভ রুব্রিক্স থাকে তাহলে সেখানে সাকসেস হওয়ার সম্ভাবনা বেশি, ঠিক আছে। যাক, আপনি চেষ্টা করবেন একটু গোরাসলি পেশেন্টের মেন্টাল স্টেট গুলো দেওয়ার জন্য, তাহলে হয়তো সমস্যার সমাধান হতে পারে।
আচ্ছা একটা কথা বলি, এই কমপ্লিট রেপার্টরি আমি তো সিনথেসিস ইউজ করি, মারফি ইউজ করি, আর যাই হোক এই দুটোই মেনলি করি। আর কেন্টও আছে, কিন্তু ঘটনা হচ্ছে যে কমপ্লিট রেপার্টরি কাকে বলে এটা আমি জানি না। কমপ্লিট রেপোর্টারি আছে, ইউনিভার্সাল রেপোর্টারি আছে, দুটো রেপোর্টারি একজনেরই লেখা। এই কমপ্লিট রেপোর্টারিটা এটা হলো কল্যাণ স্যার খুব বলে দেখি। রজার কি জন্য একটা নাম ভদ্রলোকের, রজার মরিসন। রজার মরিসন, ওনার দুইটা রূপ রেপোর্টারি আছে, একটা হলো কমপ্লিট আর একটা ইউনিভার্সাল। কমপ্লিটটাই আমরা বেশি ইউজ করি, কমপ্লিট হলো। কল্যাণ স্যার বলে বেশি তো দেখি। হ্যাঁ উনি ইউজ করেন, উনি রবিন মার্ফি, কমপ্লিট আর সিনথেসিস এই তিনটেই বেশি ফলো করেন। আবার সিনথেসিস অনেক রুবিক 8.1 এ আছে, 9.1 এ নাই। হ্যাঁ এরকম ঘটনা আছে সব। যেমন কিছু রুব্রিক্স আছে, যেমন একজন যখন রেপোর্টারি বানাই তখন তার কিছু স্পেসিফিকেশন থাকে। অনেক রুব্রিক্স আছে যেটা কমপ্লিটে আছে কিন্তু সিনথেসিস বা রবিন মার্ফিতে নেই। আবার সিনথেসিসে অনেক রুব্রিক্স আছে যেটা কমপ্লিটে নেই বা রবিন মার্ফিতে নেই। আবার রবিন মার্ফির কিছু রুব্রিক্স আছে যেটা অন্য কোনো রেপোর্টারিতে নেই। এই রবিন মার্ফির নিয়ে আমি একটা ক্লাস আপনাদের করাইছিলাম, সেটাতে কিন্তু স্পেসিফিক রবিন মার্ফির রুব্রিক্স যেটা অন্য কোনো রেপোর্টারিতে ছিল না, সেই রুব্রিক্স গুলো আমি তুলে ধরার চেষ্টা করেছিলাম। দেখাচ্ছি এরকম ঘটনা আছে, ঠিক আছে। আচ্ছা মেন্টালে আপনারা কাকে ফলো করেন ইদানিং? মেন্টালে আপনারা কাকে ফলো করছেন? সবাইকে। আমি স্পেসিফিক স্কুল ফলো করি। হ্যাঁ সিগাল স্কুলের যে সিস্টেমটা সেইটা আমি ফলো করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। না ডক্টর সাইগলকেও তো অনেকে করছে, ফলো করছে, সে বলছি। এখন দুইটা বেরিয়েছে, একটা হলো সিগাল স্কুলের একটা পার্ট আছে, আর একটা আছে আমাদের ময়ূর মহাজন, তারপরে নরেন্দ্র গুপ্তা, তারপরে অশোক মোহন স্যার, এদের একটা আছে যেমন অ্যাপ্লাইড মাইন্ড। আপনি ডক্টর সাইগলকে করছেন না? আচ্ছা ঠিক আছে, ওটাই। ওর তো ওই ডক্টর সাইগলের একটা বই আমি নিতে চাইছি, একটু রেফারেন্স দেবেন? কোথায় পাবো, কিভাবে পাবো? আমি সিগালের বই পেতে গেলে আপনার ডাক্তার সুব্রত দাসের সাথে যোগাযোগ করতে হবে। কোথায়? সুব্রত দাস তো আপনার কি যেন কাঁচরাপাড়া, ওখানে পাবেন। আর যদি অ্যাপ্লাইড মাইন্ডের বইপত্র দেন সুকান্ত দাসের সাথে যোগাযোগ করলে পেয়ে যাবেন। কলকাতায় মেডিকেল কলেজের পাশে বইয়ের দোকান আছে, মন্ডল বুক স্টোর। কলকাতা মেডিকেল কলেজের পাশে মন্ডল বুক স্টোর, ওখানে পাবেন। মন্ডল বুক একদম সিগাল সিরিজের সব বইগুলো কালেক্ট করার চেষ্টা করবেন, তাহলে আর শুনেন শুধু সিগাল সিরিজের বই পড়বেন তো অবশ্যই, তারপরেও মানে অ্যাপ্লাইড মাইন্ডেড যে বইগুলো আছে সেগুলো পড়লে তো আর দোষ নাই, তাই না? আর অ্যাপ্লাইড মাইন্ডেড সিস্টেমটা হলো আপনার গোড়া এই যে আমরা ফিলিংস এর কথা বলি, আমরা সিগাল মেথডের ফিলিংস এর কথা বলে, আর ওরা অ্যাপ্লাইড মাইন্ডের যে একটা টোটালিটি বলে। অ্যাকচুয়ালি শুনুন, আমি তো অ্যাকচুয়ালি ক্লাসিক্যাল করি, কিন্তু দেখছি যে মেন্টাল ছাড়া উপায় নাই দেখছি। এই দুটো জিনিসই কিন্তু এক, শুধু বুঝার ব্যাপারটা। আমরা যদি ফিলিংসটা ধরতে পারি সিগাল সিস্টেমে ওইটাই, আর ওদের যে অ্যাপ্লাইড মাইন্ডের টোটালিটি তৈরি করে যে একটা পেশেন্টের নির্দিষ্ট একটা মেডিসিনে, সেটা করতে গেলেও তার ফিলিংসটা বোঝা লাগবে, ঠিক আছে। আমরা মানে দৃষ্টিভঙ্গিতে পার্থক্য, কিন্তু বেসিক কিন্তু পার্থক্য নেই। এটা আমরা যদি বুঝতে পারি তাহলে সব জায়গায় আমরা ঠিক আছে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। স্যার একটু কথা ছিল স্যার। আজকে আর কথা নাই, সামনের সপ্তাহে আবার শুরুতেই কথা হবে। স্যার আমার একটু সমস্যা স্যার, এই জন্য একটু কথা বলছিলাম স্যার। পরের দিন বলুন না। চেম্বারে করছি, আমার এখান থেকে বাড়ি যেতে হবে, ঠিক আছে, অনেক রাত হয়ে গেছে, নেক্সট উইক হবে। স্যার সুকান্ত স্যারের বইটা কোথায় পাবো? স্যার বলছিলাম সুকান্ত স্যারের বইটা কোথায় পাবো?
সুকান্ত বাবুর কাছে ওই অ্যাপ্লাইড মাইন্ডের বই সব ওনার কাছে থাকে। কিভাবে পাবো তাই? ওনার সাথে যোগাযোগ করতে হবে। এই আপনি রানাদা আছে না, রানাদার সাথে যোগাযোগ করবেন, সুকান্ত বাবুর নাম্বার পেয়ে যাবেন। রানা দে। একবার বলবেন? ওই আপনার কাছে সুকান্ত স্যারের যে নাম্বার আছে দিলে উনরা ওই যে অ্যাপ্লাইড মাইন্ডের বইটা যদি নিতে চাই ওনার কাছ থেকে পাবেন, তাই বলছি। হ্যাঁ 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 হ্যাঁ, আমার সাথে যোগাযোগ করলে দেওয়া যাবে। গোপাল স্যার, বলুন। আপনি এই কল্যাণ স্যারের একটা নতুন বই বেরিয়েছে বুস্ট ইওর মাইন্ড, এই বইটাও পড়তে পারেন, খুব ভালো বইটা। আর সে বুস্ট ইওর মাইন্ড, ওটা তো কেটে দিন তো এটা। বুঝতে পারলাম। ঠিক আছে, তাহলে বিদায় নিলাম। আপনারা সবাই ভালো থাকেন। হ্যাঁ স্যার বলছিলাম আমার পেটে ব্যথা স্যার। গুড নাইট। স্যার চলে গেছে। জাহিদ স্যার, হাবিজুল স্যার আছে, হাবিজুল স্যার। হ্যাঁ হাবিজুল ভাই, হাবিজুল ভাই। আচ্ছা, ডক্টর কল্যাণ কুমার সুরের কি বইটার নাম বললেন? হাবিজুল ভাই বলুন দাদা, বলুন। আমার পেটে তো ব্যথা করতেছে। বুস্ট ইওর মাইন্ড। পেটে ব্যথা করতেছে, ওষুধ খেতে হবে। হ্যাঁ, কি ওষুধ খাবো? তো সেটা বুঝতে গেলে তো আমাদেরও বোঝাতে হবে আপনাকে যে আমি এই পরিস্থিতিতে আছি। এখন ভাত খাওয়ার পরে আমার পেটটা ভারী হয়ে থাকে, মানে ফাইটা যাবে, আর ব্যথা করে, রাত্রে ঘুমায় না, প্রচন্ড অস্বস্তি লাগতেছে, আপনার পুরো পেট করে জায়গা নেই, এমন অবস্থা ফাইটা রয়েছে। তো এতক্ষণ বললেন না কেন? এই আপনাদের মানে কথাবার্তা চলতেছে, তাই জন্য মানে সুযোগ পেলাম না আবার। তো আচ্ছা, তো কেন এরকম হয়েছে? কবে থেকে হয়েছে এরকম? হয়তো অনেকদিন যাবতই খাই করে খুব বলি করে খাওয়া হয় না, বলা হয় না, ভোগ করতেছি আর কি। আচ্ছা আচ্ছা। প্রদীপের তলা অন্ধকার। এটা তো বাস্তবতা, প্রদীপের তলে তো অন্ধকার থাকবেই। দারুণ বললেন কথাটা। দেখছি তো আমাদের ডাক্তারের অবস্থা। ভালো লাগলো কথাটা শুনে। আপনি বেলে তোলা খান। কথাটা আবার রিপিট করুক। বললো যে প্রদীপের তলে অন্ধকার। গোপাল দাদা বললো কি যে প্রদীপের তলে অন্ধকার, কথাটা ঠিকই বলছে। দেখছি তো সব ডাক্তারদের নিজেদের আর সময় নাই ওষুধ খাওয়ার। না, সময় আছে, অথচ মানে এটা মানে কি করব বুঝতে পারতেছি না। নিজের সিলেকশন হয় না। না শোনেন, অন্যরা কথা বলুন না, আপনারা সবাই মিউট রাখুন। জাহিদ ভাইয়ের সাথে ওই স্যার কথা বলুক, হাফিজুল স্যার কথা বলুক, আপনারা সবাই মিউট রাখুন, নাহলে তো সমস্যা হবে টেস্টিং এ। হ্যালো। হ্যাঁ বলুন বলুন। বললাম তো স্যার। আচ্ছা, তো এখন আপনার খাবার ইচ্ছা হচ্ছে কেন? এতদিন খেলেন না, খাবো খাবো করে খাওয়া হয়নি। না এখন না, মানে দেখলাম যে আর মানে আর ভালো লাগে না। এতদিন মানে কম আসছিল, এখন একটু বৃদ্ধি লাগে আর কি। বৃদ্ধি লাগছে। আর সহ্য হচ্ছে না। আপনার মেডিসিন আমি ইতিমধ্যে বলে দিয়েছি এবং এখনো আপনি সেই মেডিসিনই চাচ্ছেন। আচ্ছা, কি মেডিসিন খাবো স্যার? তো আমার মনে হচ্ছে না, আমি প্রায় কনফার্ম যে আপনি বেলেডোনা খাবেন। আচ্ছা আচ্ছা। বেলেডোনা 33টে ডোজই খান। কেন খাবেন? তো যদিও অনেক সময়ের ব্যাপার, তবু অনেকক্ষণ আলোচনার পর আপনাকে বলছি, আপনি আমাদের এখানে ফ্রিভোলাসনেস দেখিয়েছেন, ডিলিউশন এনলার্জ দেখিয়েছেন,
হ্যাঁ, জি। তো বেড়ে গেছে আগের থেকে, এখন আর ঠিকঠাক ম্যানেজ করতে পারছেন না, এটা বেড়ে গেছে। আর একটা হচ্ছে, তো আপনি খুব ফ্রি মাইন্ডেড আছেন আর কি, লাফিং স্পিকিং হয়েন, খুব ফ্রি মাইন্ডেড, কথাবার্তা এইরকম। সাধারণত বেলেডোনা রোগী এরকম হেসে হেসে অনেক কষ্ট হওয়ার পরে তার সঙ্গে সঙ্গে উঠে হেসে হেসে কথা বলে, তার ভাব দেখে মনে হবে না যে এত বড় সমস্যাতে আজ ভুগছে আর কি। তো আপনি যাই অল্প স্বল্প কষ্ট যেমনই পাচ্ছেন না কেন, তো আপনি একদম ফ্রি মাইন্ডেড এখন বর্তমানে। এই হাসাহাসির মধ্যে থেকে, এতটুকু পরিবেশনা থেকে আমি বলতে পারি এটা বেলেডোনা। আপনি বেলেডোনা 33 টা ডোজ। একদম ঠিক স্যার, একদম ঠিক। থ্যাংক ইউ স্যার হলো স্বাধীনচেতা মানুষ, বুঝছেন স্যার? জাহিদ স্যার হলো স্বাধীনচেতা মানুষ। আচ্ছা আচ্ছা, আফজল স্যার, আমি একটা কথা বলতে চাই। হ্যাঁ বলুন স্যার, বলুন বলুন। হ্যাঁ, বলছি যে আজকে সন্ধ্যাবেলায় একটা রুগী এসে বলছে যে আমি অ্যালোপ্যাথি ওষুধ খেয়েছিলাম, তো আমার ছোট কৃমি ভালো হচ্ছে না, তেমন ভালো ওষুধ দেন তো, একবারে কড়া ওষুধ দেন, একবারে যেন ভালো হয়ে যায়। আর ভাষাটা একটু কেমন নোংরা করে বলছে, যে আমার এমন রাগ হয়ে যায় মনে হয় যে লড়ি পুড়ি দিই, এই ভাষায় বলছে। তো কি ভাববো স্যার? এমন রাগ হয়ে যায় মনে হয় লড়ি পুড়ি দিই মানে পায়খানার দাড়ি, মানে কিমড়িতে আমরা ছোট জাবা কিমড়িতে যাচ্ছে, তো অ্যালোপ্যাথি ওষুধ খেয়েছে ভালো হয়নি, দেশি বলছে যে আমাকে ওষুধ দেন তো, ভালো ওষুধ দিবেন, কড়া ওষুধ দিবেন যেন এক্ষুনি ঠিক হয়ে যায়, একবারে যেন ভালো হয়ে যায়। আর আমার এমন রাগ হচ্ছে, একবারে মুখটা কেমন করে বলছে, মনে বলছে লড়ি পুড়ি দিই, একবারে এরকম করে বলছে। তো এটা তো শুধু এইটুকু ভার্সন থেকে আমরা রুব্রিক ভাবতে পারি, মেডিসিন টোটাল ভাবার বিষয় না। যদিও এখানে এই মানে আপনার কিল ডিজায়ার তো আছেই, মানে একদম পুড়িয়ে দিই, মেরে দিই, হত্যা করে দিই। তবে পোড়ানোর বিষয়টা, মানে আগুন ধরিয়ে দেওয়ার বিষয়টা, এই বিষয়টা একটু মানে আপনার হিপার সালফারের মধ্যে থাকে, রোগীর রাগ প্রচন্ড হবে। এইসব বিষয়গুলো আরো ভাবতে হবে, শুধু এইটুকু থেকে এই মেডিসিনে হয়তো আসা যাবে না। তো কিল ডিজায়ার তো আছে, সেট ফায়ার অন একটা রুব্রিক আছে এইরকম। স্যার পুড়ি দিতে বলছে না? ডক্টর সুট কেমন মিলা? এবার এক্ষুনি ভালো হয়ে যাওয়ার বিষয়টা, মানে সে রোগীও জানে। স্যার পুড়ি দিই তাই বলছে না স্যার, পুড়ি দিই তা তো বলছে না, বলছে লড়ি দিই ওই পায়খানার দ্বারে ঘুষা মারি। ও ঘোচা মারতে বলতে? হ্যাঁ, মনে হচ্ছে যে আমার পায়খানার দ্বারে লড়ি দিই ঘুষা মারি। ও আমি ভাষাটা বুঝতে স্যার এটাও বেল। দাদা কড়া ওষুধ চাচ্ছে মানে কি? কড়া ওষুধ বেলের ভাবনা আছে। বেলই তো মনে হচ্ছে। আরে কিল ডিজায়ার তো ক্যারিড ডিজায়ার কি ফার্স্ট? ক্যারিড ফার্স্ট, কিল ডিজায়ার টু। হ্যাঁ স্যার আমি কিন্তু নিছি ক্যারিড ডিজায়ার টু বি ক্যারিড ফার্স্ট, আর ওই কিল ডিজায়ার এটা নিয়েছি, আর সেই মুহূর্তে রেগে যাচ্ছে, হ্যাঁ ইরিটেবল পেন ডিউরিং নিয়েছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ সেটা তো আর বলেননি আমাদের। হ্যাঁ তারপর দিয়ে আমি ওকে আর্সেনিক দিয়েছি। ও ভাষা থেকে ইরিটেবিলিটিটা বোঝা যাচ্ছে, হ্যাঁ, যে মনে হচ্ছে যেন খচিয়ে দিই। হ্যাঁ স্যার, বিরক্ত বোধ তো আছে। একবার খুশি দিই, মনে হয় লড়ি লক্ষ্মী বলতে গেলে একটা আপনার ছোট্ট একটা বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা হলে বাঁশ বলতে পারে, লড়ি বলতে পারেন, বা একটা কঞ্চি বা একটা বাতা হতে পারে। কাঠি দিয়ে খচিয়ে দেওয়া আর কি। হ্যাঁ কাঠি দিয়ে খুশি, মানে ওর সেই মুহূর্তে রাগ হয়ে যাচ্ছে যে কাঠি দিয়ে যেন খুশিয়ে দিই। ঠিক আছে, দেখুন কেমন কি আসে রেজাল্ট। স্যার আপনি আর্সেনিক দিয়েছেন, যদি কিছু না হয় আপনি ক্যামোমিলার কথা একবার ভাবতে পারেন। ঠিক আছে, ক্যারিড ডিজায়ার টু বি ক্যারিড ফার্স্টে ক্যামোমিলা আছে। আর কাঠি দিয়ে খুঁচি দিতে ও তো কিল করতে চাইছেন না, কাঠি দিয়ে খুঁচি দিয়ে মানে ও রাগ হচ্ছে, ইরিটেবিলিটি হচ্ছে, ওর জন্য ওটাকে খুঁচাতে চাইছে। ইরিটেবিলিটি পেইন ডিউরিং ওই সময় না, কিল ভাবতে পারেন। হ্যাঁ কিল কাঠি দিয়ে ঘুষিয়ে দিয়ে নেওয়া হয়নি, একদম যেন ভালো হয়ে যায়, একেবারে যেন ভালো হয়ে যায় উনি বললেন, সেই জন্য কিল ডিজায়ার টু নেওয়া হয়েছে।
কাঠি দিয়ে হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কাঠি দিয়ে ঘুচিয়ে দেওয়ার জন্য কিল ডিজার নেওয়া হয়নি স্যার। ওটা ইরিটেবল পেন ডিউরিং নিয়েছে ওখান থেকে। হ্যাঁ, ওই কাঠি দিয়ে ঘুচিয়ে দিয়ে ওটা ইরিটেবল পেন ডিউরিং ঠিক আছে, কিন্তু ওই আপনার অমল স্যার বলছেন যে এখানে কিল ডিজার তো নেওয়া যাবে না, আমরা ওইখান থেকে নিই, অন্য ভাষ্য থেকে নিয়েছি, সেটা বললাম। ঠিক আছে স্যার, এটা আপনারা কিল ডিজার টুই হবে, কারণ রোগীর চরম অবস্থায় এটা সে করতে চাচ্ছে। স্যার কল্যাণ স্যার একটা রুব্রিক বলে যে ক্যারি ডিজায়ার টু বি ফাস্ট নাকি এরকম, এটা কি ধরা যায় এখানে? সেটাই তো হলো, আপনি তো সেটা নিয়েছেন, বলছেন যে ক্যারি ডিজায়ার টু বি ক্যারিড ফার্স্ট নিয়েছেন। না, ওই যে লাইট ডিজায়ার বললে একটা ফাস্ট না কি আছে একটা রুব্রিক। লাইটের ব্যাপারটা তো এখানে নেই না, লাইটের ব্যাপারটা নেওয়া যাবে না। আর উনি কি রুব্রিক করেছেন সেটা আমি জানি না যদিও, তো সেটা আপনি নিয়ে পরীক্ষা করতে পারেন, দেখতে পারেন এই রুব্রিকটা উনি যেটা বানিয়েছেন সেটা আসলে কাজ হচ্ছে কিনা, সেটা পরীক্ষা করতে পারেন। কিন্তু ওই ব্যাপারটা তো, এবং ওনার ওনার যে রুব্রিক বলতে চাচ্ছেন সেটার কি মেডিসিন আছে, সেটার কি মেডিসিন আছে? ওটাতে আর্সেনিকই আছে। ওটা আর্সেনিক, লাইট ডিজার টু বি ফার্স্ট, ওটা মানে ক্যারিড ডিজার ফার্স্ট আর লাইট ডিজার ফার্স্ট কে অ্যাড করে উনি ক্যারিড লাইট ডিজার টু বি ফার্স্ট করেছেন। আমি কিন্তু আর্সেনিক দিছি, দেখা যাক কি হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখুন। হ্যাঁ ঠিক আছে স্যার। হাফিজুল স্যার, আপনি যেটা বলছেন কিল ডিজার টু হচ্ছে মেন রুব্রিক, আর ক্যারি ডিজার টু ফার্স্ট এটা হচ্ছে কি সাব রুব্রিক, এটা ঠিক আছে। জাহিদ ভাই বেলেডোনায় আছেন, জাহিদ ভাই বেলেডোনা খেলে উনি সুস্থ হয়ে যাবেন আশা করছি। এক ডোজ খাইলাম স্যার। আচ্ছা ঠিক আছে, খান, তারপর দেখা যাক, আগামীতে বলবেন। আচ্ছা হাফিজুল স্যার, জাহিদ ভাইকে 30 কেন, এখানে 6 কেন দিলেন না স্যার পাওয়ারটা? 30 তো মোটামুটি মডেস্ট ইউজ করা যায়, এবং আমি সত্যি কথা বলতে কি, আমি খুব বেশি বেশি 30 ইউজ করি। আমি 6, আমার কাছে মেডিসিন গোটা 10 মনে হয় 6 আছে, তাছাড়া 6 নাই। হিপার সালফার 6 আছে, অনেক আগে তখন ক্লাসিক্যাল করতাম, সারাসিনিয়া 6 আছে, হ্যাঁ, হাইওসিয়ামা 6 আছে, এরকম 10টা মতো গুণে আমি বলতে পারি যে এই 10টা আছে। তাছাড়া আমি 90% ক্ষেত্রে 30 ব্যবহার করি। এটা একটা, যদিও এর অনেক ব্যাপার আছে, মানে কেন 30, কেন 200, কেন 1 কেন 6-এ যাবো, সাসেপ্টিবিলিটি বলে একটা ব্যাপার আছে। সেই সব ব্যাপার নিয়ে একটু ভাবনা চিন্তা করলে সাধারণত পোটেনসিটা আসে। তো 30 ঠিকঠাক আছে, অসুবিধা নেই। 30-তে খুব একটা বেলেডোনা 30-তে ব্যথা ট্যাথার ক্ষেত্রে একটু অ্যাগ্রাভেশন হয়, তাছাড়া অন্যান্য ক্ষেত্রে খুব বেশি অ্যাগ্রাভেশন দেখা যায় না আর কি। ঠিক আছে, তাহলে এখন সবাই ভালো থাকুন। আবার এখন আগামীতে সবাই আনোয়ার ভাইয়ের বাসায় ছুটিতে চলে যান, বেড়াইতে এই কি শাক কি জানো, শিবপুরে চলে যান, দাওয়াত দিচ্ছি আমি। আলহামদুলিল্লাহ। আপনার চেম্বারে আসতে বলুন, অন্যের চেম্বারে পাঠালে হবে ভাই? আরে না, এটা ঘটনা আছে বুঝছেন, এই কথা তো এমনি বলি নাই, এটা এখন ওই অবজারভেশনের রুব্রিক খোঁজেন, আনোয়ার ভাই জানে এটা কি জন্য বলছি। আজকে আনোয়ার ভাই কি SMT সাইলেন্ট আছে? শুনেন আনোয়ার ভাইয়ের ঘটনা হয়েছে, ওই যে SMT গ্রুপে আমি মানে যে খেয়াল করিনি, মানে লিখছি যে আমি আজকে ক্লাস নাই, তো উনি মেসেজ দিছে যে ছুটিতে আছে, সবাই ইয়ে করেন, শিক্ষামূলক সফরে যান। উনি বলছেন না যে আপনি আমাদের এখানে আসেন, বমুক জায়গায় আসেন, এটা তো স্পষ্ট করে বলে নাই, সেজন্য মজা করে বললাম আর কি, বুঝতে পারছেন? ওকে ওকে। হাফিজুল স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম হ্যাঁ আসসালাম। স্যার, ওই জাহিদ ভাইয়ের কেসটাতে এটা বলছিলাম, ওই নাসির ভাই যেটা বললো যে এখানে
30 দিলেন কেন, 6 দিলেন না কেন? আসলে প্যাথোলজি যদি অত বেশি হাই হতো তাহলে উনি কিন্তু আরো আগেই আমাদের এই কেসটা আমাদের মাঝে উপস্থাপনা করতেন। এই যে আমার কাছে এটা মনে হয়েছে, তা 30 দেওয়াই সবচেয়ে ভালো হয়েছে, যুক্তিযুক্ত। কারণ একদম সিরিয়াস ব্যাপার হইলে উনি এই কেসটা আমাদের কাছে আরো হয়তো কিছুক্ষণ আগে উপস্থাপনা করতো। 30 দেওয়াটা যুক্তিযুক্ত হয়েছে এই কেসে। না, ঘটনা হচ্ছে যে সবার ঝামেলা করে আমি আবার ঢুকতে চাইনি আর কি। বিষয়টা হচ্ছে এটা যে সবাই ক্লাস করতে, তার মধ্যে আমি কিভাবে বলি, এই জন্য আমি কষ্ট করে রয়েছি, কিন্তু কিছু বলি নাই আর কি। এখন কিন্তু তো গোলাম দিয়ে খাওয়া দেবো তাহলে, আবার বেল খাইতেন বেলই থাকবে। কি ওষুধ কি চেঞ্জ হয়ে গেল আবার? না ঠিক আছে, না না ঠিক আছে, জাহিদ ঠিক ভাই আছে, ঠিক আছে। জাহিদ ভাইয়ের কথা বলেন না, আপনি কিন্তু আরো ওষুধ চলে আসবে। আনোয়ার ভাই আমি আপনার ভাই দাওয়াত দিয়ে দিছি সবাইকে, বুঝছেন, এখানে যারা আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সমস্যা নাই, শিক্ষামূলক সফর হতে যে কোনো জায়গায় যাওয়া যায়, অসুবিধা নেই। আমার চেম্বার তো অলওয়েজ ফাঁকা, শিক্ষামূলক সফর তো। ধন্যবাদ। আজকে সবাই ঠিক আছে, ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইসলাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাহিদ আনোয়ার ভাই ভাই লিঙ্ক তাড়াতাড়ি দিবেন, অ্যাডভান্স লিঙ্ক দিবেন না আনোয়ার ভাই? হ্যাঁ এটা ঠিক, লিংক দিলে ভালো হতো, আমরা অনেকেই মিস করেছি, খেয়ালই নেই। নাসিরউদ্দিন ভাই, আমি কিন্তু সত্যি সত্যি অনেকটা লেটে ঢুকেছি, এবং পরে আনোয়ার ভাইকে ফোন করলাম, তো উনি আবার পরে লিঙ্ক দিল। তো এটা যদি লেটে পায় তাহলে তো একটা মানসিক প্রিপারেশনের ব্যাপার থাকে না? আচ্ছা শুনেন, আমি বলি আব্দুল সালাম ভাই, সেটা হলো ওই আব্দুল সত্তর ভাই, সেটা হলো আমার খেয়াল নাই যে আজকে ক্লাস আছে। আমি কিন্তু সব শেষে গিয়ে জয়েন করছি, কিন্তু আমি জানতাম যে সোমবারে ক্লাস হয়। ওনার ওটা হচ্ছে ফেসবুকে লিংক দেওয়া আছে, মানে আমি পরে ফেসবুকে যে গ্রুপের মধ্যে যে ওখান থেকে তারপরে ঢুকছি, কোনো গ্রুপে পাইনি, মানে মেসেঞ্জার গ্রুপে লিংক পাইনি। ওনার ফেসবুক গ্রুপে একটা পেজ আছে, ওখানে আমার অ্যাড আছে, ওখান থেকে আমি জয়েন করেছি। বুঝতে পেরেছেন? আসলে বেশিরভাগ গ্রুপ মানে হোয়াটসঅ্যাপ গ্রুপ ফলো করি, তো হোয়াটসঅ্যাপে হলে সব থেকে মজা হয়। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আপনি যদি না পান আমাকে জানায়েন, আমি দিয়ে বসবো, অথবা ওই গ্রুপে তা আপনাকে আপনার অ্যাড করে দিলে। আপনার ঠিক আছে। নাম্বারটা দেন, আমি স্ক্রিনশট করে নিই। কি মোবাইল নাম্বার দেবো? মোবাইল নাম্বারটা পেজে দেন, আমি স্ক্রিনশট করে নিই।